আসসালামু আলাইকুম, কেমন আছো এসএসসির ভাই এবং আপুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 3 সরলরেখার সরলরেখার ডাল নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আর এই আজকের ক্লাসটা খুব তথ্যবহুল একটা ক্লাস হবে। আমরা এই ক্লাসে জানতে পারবো যে সরলরেখার ডাল এক্স্যাক্টলি আমাকে কি মিন করে, আর সরলরেখার ডাল দ্বারা আমরা কি কি কাজ করতে পারি। আর তোমরা সবাই জানো, তারপরেও আমি বলে রাখি যে সরলরেখার ডাল হচ্ছে সরলরেখার প্রাণ, মানে এক কথা বলতে গেলে হার্ট যেটাকে বলা হয় সরলরেখার, সেই হৃদয়টাই হচ্ছে সরলরেখার ডাল। আর সরলরেখার ডাল যদি তুমি ভালোভাবে বুঝতে না পারো তাহলে সরলরেখা সম্পর্কে তুমি কিছুই বুঝবে না, সহজ কথা। আর সরলরেখা যদি ভালো করে বুঝতে না পারো, তুমি ক্যালকুলাস থেকে তুমি সরলরেখা নিয়ে প্রবলেমও পড়বা, বিশেষ করে অন্তরীকরণে। এরপরে তুমি বৃত্ত ভালো করে পারবা না, এরপরে তুমি সেকেন্ড পার্টের যে আমাদের কণিক অধ্যায় আছে সেই অধ্যায় তুমি ভালো করে পারফর্ম করতে পারবা না। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের সরলরেখার ডালটা কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে আজকে এই ক্লাসে আমাদের সরলরেখার ডাল সম্পর্কে এভরিথিং নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি তোমাদেরকে একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করব যে এক্স্যাক্টলি সরলরেখার ডালটা কি, আমাদেরকে কি মিন করে সরলরেখার ডালটা। আর তোমাদের অবশ্যই একটা দায়িত্ব আছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক দিক হিসেবে আমাদের একটা দায়িত্ববোধ থাকে, সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা ক্লাসটা যদি ভালো লাগে, ক্লাসটা যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমার বন্ধুকে মেনশন করবা, অবশ্যই ক্লোজ বন্ধুকে মেনশন করো। কারণ তুমি আননোনকে যে কোনোকে মেনশন করলে হলে মাইরও দিতে পারে, মাইর তো দেওয়ার সুযোগ নাই, কারণ হয়তো বা অন্য কিছু প্রবলেম করতে পারে। তাহলে অবশ্যই তোমার যে ক্লোজ ফ্রেন্ড থাকবে তাকে অবশ্যই মেনশন করবা, আর অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তাহলে চলো আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের যে সরলরেখার ডাল, এখানে আমি সংজ্ঞাটা লিখে রাখছি সরলরেখার ডালের, কারণ এটা আমরা আগে থেকেই জানি যে সরলরেখার ডালটা কি। আমরা জানি যে সরলরেখার ডাল হচ্ছে কোনো সরলরেখার এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে সরলরেখার ডাল বলে। আমি এখানে ট্যান লিখছি, কোণ নেই যেহেতু কোণ আসবে। হ্যাঁ, কোণটা কাজ ধরে নিয়ে দাও যে কোণ ট্যান থিটা, কারণ ট্যানের তো একা কোনো ভ্যালু নাই, আর সঙ্গী লাগে, ঠিক আছে? সঙ্গী ছাড়া সে চলতে পারে না। আর সঙ্গীটাই হচ্ছে ট্যান না, শুধু ত্রিকোণমিতিক অনুপাতের সবারই সঙ্গী লাগে। আর সঙ্গীটাই হচ্ছে তাদের একটা কোণের পরিমাণ থাকে, মানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটা কোণের সাপেক্ষে প্রকাশ করা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখার ডালের সংজ্ঞাটা। আমি প্রথমে তোমাকে সংজ্ঞাটা একটু বুঝাই যে সংজ্ঞাটা দ্বারা কি বোঝাচ্ছে তোমাকে। আমাকে বলা হচ্ছে যে কোনো একটা সরলরেখা অবশ্যই সরলরেখা নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তোমরা প্রথম লেকচারগুলোতে বা প্রথম অনুষ্ঠানগুলোতে দেখে আসছো যে সরলরেখাটা কি মিন করে। তাহলে সরলরেখা অবশ্যই আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা লাগবে। তাহলে ধরো এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা, যার এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই একটা সরলরেখা তোমার আছে, এই হচ্ছে আমাদের সরলরেখাটা, যেটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এবি একটা সরলরেখা, এবি সরলরেখাটা আছে, ঠিক আছে? এখন এই সরলরেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে। ভালো করে দেখো যে এক অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক অক্ষের ধনাত্মক দিক কি? এটা অবশ্যই আমাদের ত্রিকোণমিতিক অনুশীলন নিয়ে আলোচনা, যে ত্রিকোণমিতিকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়, সেই অধ্যায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমার সম্পূর্ণ অধ্যায়টাই সলভ করা হয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়। প্রত্যেকটা অনুসরণী প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেওয়া আছে এবং প্লেলিস্ট আকারই দেওয়া আছে প্রত্যেকটা অনুসরণী, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। তারপর আমি একটু বলি, এক অক্ষের ধনাত্মক দিক হচ্ছে মানে ঘড়ি কাটার বিপরীতে যে কোণটা ঘুরে সেই কোণটা হচ্ছে এক অক্ষের ধনাত্মক কোণ বলা হয়, আর ঘড়ি কাটার দিকে যে কোণটা ঘুরে সেই কোণটাকে এক অক্ষের ঋণাত্মক দিক বলা হয়। হ্যাঁ, তাহলে আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের ধনাত্মক দিকটা নিয়ে কথা বলতে হবে। তাহলে এক অক্ষের ধনাত্মক দিক, এই এক অক্ষের এখান থেকে এই যে কোণটা উৎপন্ন হইলো এইদিকে ঘোরার পরে সেই কোণটাকে বলা হয় ধনাত্মক কোণ। আর এই কোণটার পরিমাণ যদি থিটা হয়, মনে করো এই কোণের কি এই কোণের পরিমাণ হচ্ছিল থিটা, তাহলে এই রেখাটা এই এক অক্ষের সাথে এই ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করছে সেই কোণের ট্যান অনুপাত নিলে যা মান আসবে সেই মানটাই হলো আমাদের এই রেখার ডাল বলা হয়, বা এই রেখার ডাল প্রকাশ করা হয়। এখন থিটার মান যদি 100 ডিগ্রি হয়, বা থিটার মান যদি 30 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয়, তার উপরে ডিপেন্ড করবে ডালের মান কি আসবে না আসবে। তাহলে এখান থেকে আমাদের এই সংজ্ঞায় আমাদের এতটুকু বোঝাচ্ছে, আমরা এতটুকু বুঝতেছি। যদি রেখাটা আমাদের এদিকে থাকতো তাহলে আমাদের এই যে এক অক্ষের ধনাত্মক এদিকেই ঘুরতে হবে, এদিকে ঘোরার পরে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটাকে বলা হবে কি আমাদের ডাল, কোণের মানটাকে কোণের এই অনুপাতের সাপেক্ষে যে মানটা আসবে সেই মানটাকে বলা হবে কি ডাল। এই সংজ্ঞায় আমাদের এতটুকু বলা হয়েছে। এখন হ্যাঁ, আমাদের এভরিথিং কাজ আমাদের এই সংজ্ঞা দ্বারাই করা হবে। মূল কথাই হচ্ছে আমাদের এই সংজ্ঞাটা আমাদের প্রথম বোঝা উচিত যে সরলরেখার ডালটা দ্বারা কি মিন করে। সরলরেখার ডালটা কি মিন করতেছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে একটা এক্সাম্পলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে সরলরেখার ডালটা। এখান থেকে অতিরিক্ত তথ্য কালেক্ট করে রাখো যে একটা স্ট্রেট লাইন হইবে,
সরলরেখার ডাল প্রকাশ করতে কার প্রকাশ করতেছে? একটা সরলরেখার ডাল, তার মানে একটা সরলরেখা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবে যে সরলরেখার ডালটা আসলে কি মিন করতেছে। মনে করো যে আমি দুইটা প্লেন নিয়ে কাজ করতেছি, যে এ হচ্ছে আমাদের একটা প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স, আর এ পাশে হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এ পাশে হলো ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, আর আরেকটা চিত্র নাও, সেটা হচ্ছে হলো এটা হলো আরেকটা চিত্র। ঠিক আছে, এই হলো আমাদের আরেকটা চিত্র আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স, আর এই পাশটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর নিচেরটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, তাহলে এই দুইটা নাম দাও। একজনের নাম দাও হলো রহিম, নাম ধরে রাখতে সুবিধা, এই জন্য আমরা নাম দিচ্ছি। আরেকজনের নাম হলো করিম। হ্যাঁ, রহিম করিমের এক্সাম্পল ছোটবেলা থেকে আমরা শিখছি, বিশেষ করে আমাদের যুগটা যখন ছিল তখন যে কোনো এক্সাম্পল আসতো রহিম করিম দিয়ে এক্সাম্পলটা দিত, সেটা হিসেবে দিলাম। এরপরে এখান থেকে আমরা যেহেতু আমরা সরলরেখার ডালের ফিলিংস নিব, তাহলে একটা সরলরেখা লাগবে। তাহলে আমরা একটা সরলরেখা নিচ্ছি, মনে করো এই হচ্ছে একটা এই চিত্রের সরলরেখা, আর এই হচ্ছে এই চিত্রের সরলরেখা। ঠিক আছে, তাহলে আমাদের যে সরলরেখার ডালটা প্রকাশ করা হয় সংজ্ঞায় বলা ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকে, মানে এক্স অক্ষের সাপেক্ষে। তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে যদি প্রকাশ করতে, তাহলে এক্স অক্ষের উপর দুইটা পয়েন্ট নেই। একটা পয়েন্ট হচ্ছে আমাদের এটা, যে পয়েন্টটার নাম দিচ্ছি আমরা x1, আর এ হলো একটা পয়েন্ট যেটা হচ্ছে আমাদের x2। ঠিক এখান থেকে এখানে যে যতটুকু ডিস্টেন্স আছে, সেম সমপরিমাণ ডিস্টেন্স নিয়ে আমরা এখানে দুইটা পয়েন্ট নেই। আমরা সব কিছু এভরিথিং এঁকেই নিব, কারণ আমাদের দুইটা চিত্রের মধ্যে তুলনা করব। সমান হয়েছে? সমান হয় না, আর একটু কাছাকাছি নাও। ঠিক আছে, ধরো আমরা এই জায়গায় নিলাম। ক্লিয়ার? হ্যাঁ, সমান হয়েছে। ঠিক আছে, তাহলে আর একটু এদিকে নাও, এখানেই নাও, যে এই হচ্ছে আমাদের পয়েন্টটা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের x1, আর এটা হচ্ছে আমাদের x2। আমাদের পয়েন্টগুলো কিন্তু আমি এঁকেই নিচ্ছি, দেখে যদি বোঝা না যায় তারপরে তোমরা একটু সূক্ষ্মভাবে এঁকে নিও। এই হচ্ছে আমাদের x1 x2। এখন এখান থেকে আমরা এই বরাবর দুই ক্ষেত্রে কি নিচ্ছি? সময় নিচ্ছি। ধরো আমরা সময় নিয়ে কাজ করতেছি, যে সময়ের সাপেক্ষে আমরা এক্স অক্ষের দিকে আমরা সময় নিচ্ছি। এখন আমি এক্স অক্ষের দিকে কি নিব? সময়ই নিব। ঠিক আছে, এক্স অক্ষের দিকে আমি সময় নিচ্ছি, আর ওয়াই অক্ষের দিকে যে ওনাদের কোনো এক কিছু একটা বিষয়ের উন্নতি আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে কি দিয়েছি? উন্নতি। আর এই পাশেও আমরা একই কথা উন্নতি দেখাবো, উন্নতি আমরা দেখাবো। ক্লিয়ার? তাহলে এই পাশে আমরা উন্নতি দেখাচ্ছি। মনে করো এই পাশে আমরা কি লিখতেছি, এগুলা এই পাশে আমরা উন্নতি দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাবটা। এখন এখান থেকে যেহেতু সময় নিচ্ছি, আমরা একটা সময় ধরে নিই, মনে করো 30 দিন ধরে নিচ্ছি, যে এই পয়েন্ট থেকে এখান থেকে এ পর্যন্ত হলো মনে করো 30 ডে। ঠিক আছে, 30 দিন। এখান থেকে ওইদিকে আমরা কি নিব? সময় নিব, যেহেতু হলো 30 দিন। ঠিক আছে, 30 দিনের হিসাবটা আমরা করবো, তাদের মাঝখানে 30 দিনে কি কাহিনীটা ঘটে। তাহলে এখান থেকে অতটুকু হচ্ছে 30 দিন, মাথায় যেন থাকে। এখান থেকে অতটুকু হচ্ছে 30, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে পর্যন্ত হচ্ছে 30 দিন। আমরা তার পড়াশোনার উন্নতিটা নিয়েই কথা বলি, যে রহিম এবং করিম সাহেব দুইজন স্টুডেন্ট, এইচএসসি স্টুডেন্ট। তাহলে এইচএসসি স্টুডেন্টের প্রথম দিন থেকে লাস্ট দিন, মানে প্রথম দিন ফার্স্ট 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তার পড়াশোনা কি পরিমাণ, তাদের উন্নতিটা, সেটা আমরা একটু দেখব। তাহলে প্রথম দিন সে পড়াশোনা পড়ছিল এই পর্যন্ত, লাস্টের দিন 30তম দিনে তার পড়াশোনা শেষ পর্যায়ে ছিল এই জায়গায়। প্রথম পর্যায়ে কি ছিল? এই জায়গায়। ওনারও আমাদের প্রথম দিনে পড়াশোনা উন্নতি ছিল এই জায়গায়, লাস্টের দিনে পড়াশোনা উন্নতি ছিল এই জায়গায়। অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বেশি পড়াশোনা করে ফেলছে। ওকে, মনে করতে তাহলে একটু এদিকে আমরা বাড়াই দিলাম। ঠিক আছে, তাহলে তার পড়াশোনা লাস্টে উন্নতিটা হলো এই জায়গায়। ওকে, আমরা এগুলো কিন্তু স্টেট লাইন, আমরা হিসাব করতেছি স্টেট লাইনের সাপেক্ষে। তাহলে এখান থেকে আমরা তার পড়াশোনা উন্নতি কে বেশি করছে? রহিম করিম সাহেব বেশি করছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখন এদের মধ্যে রহিম সাহেব আমাদের কম পড়াশোনা করছে, করিম সাহেব কি করছে? পড়াশোনা বেশি করছে। এখন তাদের এই যে পার্থক্যটা ঘটছে, তাদের উন্নতিটা কি পরিমাণ পরিবর্তন ঘটছে, মানে কার আমাদের এই যে উনাদের যে পরিবর্তনটা ঘটছে উন্নতির, যে উনি বেশি করছে উনি কম করছে, যেটা আমরা চিত্র থেকে দেখে বুঝতেছি। তাহলে এদের মাঝখানে যে পরিবর্তনটা আসছে, সে পরিবর্তনটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা আর একটু কাজ করি। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা অয়কের উপর একটা লম্বটা নিই, আবার এখান থেকে একটু উপরে আসবে করে, এই হচ্ছে আমাদের অয়কটা, যে এখান থেকে আমরা অয়কের উপর একটা লম্বটা নিই। ঠিক আছে, আবার এখান থেকে আমি অয়কের উপর একটা লম্বটা নিই, এখান থেকে অয়কের উপর একটা লম্বটা নিই। তাহলে অয়কের এই পয়েন্টটার নাম দিয়ে দাও, যে এই পয়েন্টটার নাম হচ্ছে y1, আর এই পয়েন্টটার নাম হচ্ছে y2। আমরা সবকিছু এঁকে নিব, কারণ দুজনের মাঝখানে যেহেতু তুলনা করতেছি, ডাটাগুলো আমাদের একই লাগবে।
এটা হচ্ছে আমাদের y2। তাহলে তাদের মাঝখানে উনি এই পরিমাণ উন্নতি করছে, এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে তার উন্নতির হার, আবার এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তার উন্নতি। তাহলে উন্নতিটা কতটুকু হয়েছে? উন্নতিটা হয়েছে যে এখান থেকে এই পরিমাণ যে দূরত্বটা মূলবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব থেকে মূলবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব বিয়োগ করতে হবে, মানে হচ্ছে হলো y2 থেকে y1 বিয়োগ করতে হবে। তাহলে সেম কাজটা এখানে হবে, এখানে কত y2 থেকে আমাদের y1 বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সময়টা কতটুকু ছিল সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে সময়টা আসবে হচ্ছিল x2 মাইনাস কত x1, এখানে সময় কত আসবে x2 মাইনাস x1, ঠিক আছে? এই হচ্ছে সময়টা। তাহলে এই সময়ে ওনার পড়াশোনার উন্নতি হার হচ্ছে অতটুক, আবার রহিম সাহেবের এই একই সময়ে পড়াশোনার উন্নতি হার ছিল এতটুক। তাহলে আমরা চিত্র দেখে বুঝে গেছি যে করিম সাহেব বেশি উন্নতি করছে, পড়াশোনা বেশি করছে একই সময়ে। এখন এইটাকে আমরা একই সময়ে তার উন্নতির হার বেশি, আবার তার উন্নতির হার বেশি, তার উন্নতির হার কি কম, এটা আমরা চিত্র দেখে বুঝে যাচ্ছি। এখন এইটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ কীভাবে আমরা করব, সেটা ম্যাথমেটিক্যালি যদি আমরা প্রকাশ করি, আমরা এই কথাটা লিখতে পারি, দেখো যে x2 মাইনাস x1, এটা তো x2 নাকি? হ্যাঁ, এটা x2, যে x2 মাইনাস x1 সময়ে x2 মাইনাস x1 সময়ে, ঠিক আছে, তাদের পরিবর্তনের হার, তাদের পরিবর্তন না, তাদের উন্নতির হার লেখো, উন্নতির হার। হার মানে আমরা হারে প্রকাশ করতেছি। কেন হারে প্রকাশ করব? কারণ x1 সময় তো প্রথম দিনে সে এতটুকু পড়ছে, দ্বিতীয় দিনে এতটুকু, আস্তে আস্তে বৃদ্ধি করছে। তাহলে এখন তো আমরা সবগুলো হিসাব দিচ্ছি, আমরা একটা গড় হিসাব করতেছি, আর গড় হিসাব করার কারণেই আমাদের হারটা ইউজ করা হচ্ছে। তাহলে উন্নতির হার কত হচ্ছে y2 মাইনাস y1, দুজনের ক্ষেত্রে একই হিসাব। তাহলে একক সময়ে উন্নতির হার কতটুকু হবে y2 মাইনাস y1 বাই হচ্ছে হলো x2 মাইনাস x1। এখন এই যে ভগ্নাংশটা আমরা পাইলাম, দেখো এই যে আনসারটা পাইলাম, এই আনসারে এই লবের এইটা তো আমাদের কি থাকবে, এই অংশটুকু আমাদের কিন্তু কি একই, এটা আমাদের কিন্তু পরিবর্তনশীল না। এই যে অংশটুকু এটা কিন্তু দুজনের ক্ষেত্রে একই হচ্ছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল, তাই না? কারণ একজনের বেশি একজনের কম। তাহলে এই জায়গায় যার পরিবর্তন বেশি হচ্ছে এই ভগ্নাংশটার আনসারটা কত, তার বেশি আসবে। এই পরিবর্তন যার কম হচ্ছে তার আনসার কি আসবে, কম আসবে। তাহলে একক সময়ে আমি এই সূত্রের সাহায্যে দুজনের পরিবর্তনের হার মাঝখানে তুলনা করতে পারতেছি, তাহলে তাদের পরিবর্তন উন্নতির হার তুলনা করতে পারতেছি। তার মানে আমরা কিন্তু সেটা সম্ভব হয়েছে কি কারণে, একটা স্ট্রেট লাইনের মাধ্যমে। স্ট্রেট লাইনের x1 সেম জায়গায় একটা বিন্দু, y2 x2 সেম একটা বিন্দু নিছি, যেটা দুজনের ক্ষেত্রে একই কথা। এখন সেই বিন্দুটার y এর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেই উপরে ডিপেন্ড করতেছে কার উন্নতিটা বেশি হচ্ছে কার উন্নতিটা কম হচ্ছে। তাহলে আমি এই অংশটা দ্বারা বুঝতে পারতেছি যে আমাকে এই অংশটা দ্বারা তাদের উন্নতি বা তাদের বল বা যে কোনো দুইটা বস্তু সেম বস্তু একই সময়ে বা একই মানে কোনো কিছু সেম জিনিসের সাপেক্ষে, হ্যাঁ, আমাদের কি বোঝাচ্ছে, তাদের উন্নতির হার বা পরিবর্তনের হার বোঝাচ্ছে, ঠিক আছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের যে এই অংশটুকু। আচ্ছা, যাই হোক, আমরা মনে করো যে সরলরেখা ঢাল সম্পর্কে কিছু জানি না, তাহলে আমরা এই অংশটুকুর দ্বারা আমরা কি বোঝাইতে পারতেছি, উন্নতির হার বোঝাইতে পারতেছি। এতটুকু আমরা ক্লিয়ার। এখন এই জিনিসটা কি, সেই ফিলিংসটা একটু আনি যে আসলে এই জিনিসটা কিভাবে কি এটা। এখন এই জিনিসটা কি সেটা যদি আমি বুঝাইতে চাই, তাহলে কিন্তু আমি এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে একই। তাহলে আমি এই একটা পয়েন্ট পাইছি, যে পয়েন্টটার আমি নাম দিতে পারি, তাহলে এই জায়গায় আমি এই পয়েন্টটার নাম দিতে, তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, মূলবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x1, যেটা হচ্ছে এই বিন্দুর কি বুজ। তাহলে আমি বুজটা কত, এটা বিন্দুর বুজ হচ্ছে x1, আর এই বিন্দু এখান থেকে এটা হচ্ছে এই বিন্দু পর্যন্ত, যেটা হচ্ছে তার কুটি, এটা কি সমান, যেহেতু আমরা এটা কি করছি লম্ব আঁকছি, মানে এখান থেকে সোজা লম্ব আঁকা হয়েছে, তার মানে এই কুটিটা কত y1, ঠিক আছে না? তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পাইলাম x1, y1, ঠিক। এখান থেকে এটা হচ্ছে x2, তাহলে এই বিন্দুর বুজ কত x2, ঠিক আছে। আর এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত কত y2, তার মানে বিন্দুর কুটি কত y2, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইলাম কত x। তাহলে x2 y2 যে আমাদের আসে, তাহলে সেম কথাটা কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এখন আর পার্থক্য করবো না। আমরা এই জায়গা থেকে আমরা যে কোনো একটা চিত্র দেখে আমাদের যে আমরা এই জিনিসটা যে পরিবর্তন হারটা আসছে আসলে এটা কি বোঝাচ্ছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। তাহলে এই জায়গায় আমরা আর একটু কাজ করব। সেই কাজটা কি, আমরা এই বিন্দুটার একটা নাম দাও, এই বিন্দুটার একটা নাম দিলাম, যে এখন আমরা বিন্দুগুলোর একটু নাম দিই তাহলে বেটার হবে। যে মনে করো যে আমি এই বিন্দুর নাম দিলাম হচ্ছিল এম বিন্দু,
ঠিক আছে। আর এ বিন্দু নাম দিলাম হচ্ছে আমাদের এন বিন্দু, এটা নাম দিলাম এ বিন্দু, আর এটা নাম দিলাম আমরা বি বিন্দু। কথা কি বুঝতে পারতেছ? যে এটা নাম দেবো একটা বি একটা বিন্দু, ঠিক আছে। আর এ বিন্দুটার নাম আমরা যেহেতু স্থানাঙ্ক লিখছি এখানে লেখাটাই বেটার। ওকে, এখন আমি করব কি, এই বি থেকে এই এন এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, লম্ব অঙ্কন করলাম, এই হচ্ছে আমাদের লম্বটা। তাহলে এখানে দেখো সুন্দর একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে এটার লম্বটার নাম দাও, যেটা ধরলাম লম্বটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে না। তাহলে এখানে দেখো যে ত্রিভুজ এ বি আর কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা লম্ব আঁকা হয়েছে। তাহলে আমাদের এখান থেকে এক্স অক্ষের এই ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আমরা থিটা। এই অ্যাঙ্গেলটাকে কি বলতেছি? থিটা বলতেছি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা, এই অ্যাঙ্গেলটাও কত? থিটা হবে। বুঝতে পারছো কেমনে থিটা হবে? এই অ্যাঙ্গেলটাও একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ থিটা হবে এই কারণে যে আমাদের এখান থেকে এটা হচ্ছে লম্ব, হ্যাঁ, আবার এখান থেকে এটা হচ্ছে লম্ব। বুঝতে পারছো? তাহলে এটা কি তাদের ছেদক, এটা গেল এক কথা। আরেকটা হিসাব করতে পারো যে এখান থেকে এটা হচ্ছে লম্ব, আবার এখান থেকে এটাও কি লম্ব হয়। লম্ব হইলে আমাদের সহজ কথা যেটা, যে এটা হচ্ছে আমাদের একটা লম্ব, আর এই রেখাটা হচ্ছে এরকম। তাহলে এটা যেহেতু লম্ব 90 আর 100 একের উপর লম্ব হয়, তার মানে কি এই দুইটা রেখা কি সমান্তরাল, আর এটা তাদের কি হয়? ছেদক হয়। আর ছেদকের অনুরূপ কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণ থিটা হলে এই কোণও থিটা। এখন আমাদের একটু দরকার যে এই ত্রিভুজ থেকে যে এই কোণের সাপেক্ষে এখন যদি আমরা কাজটা করি তাহলে কি আসে একটু দেখি। যে এই কোণের সাপেক্ষে যদি এখন আমরা বের করি, এই এবিসি সমকোণী ত্রিভুজের ট্যান থিটা যদি আমরা বের করি, যে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে হলো যে ট্যান থিটা, ক্লিয়ার, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছিল লম্ব বাই ভূমি। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা আমাদের 90, তাহলে এই সূক্ষ্মকোণের লম্বটাকে, লম্বটা হচ্ছে এ আর, ভূমিটাকে বি আর, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এ আর বাই কত? বি আর, ঠিক আছে না। এটা আমরা লিখতে পারি এই কোণের সূক্ষ্মকোণের সাপেক্ষে এটা। ওকে, তাহলে এ আরটা কি এখানে একটু আমরা যদি বোঝার চেষ্টা করো যে এ আরটা কি। এ আরটা হচ্ছে আমাদের যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই আরটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তাহলে এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে, যেহেতু আমরা এটা লম্ব আঁকছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? x1, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের x1, আর এই টোটাল দূরত্বটা যেটা আছে সেই টোটাল দূরত্বটাকে বলা হয় y2 নাকি? ও সরি, x1 কেন, এটা তো y1 হবে, হ্যাঁ y1, ঠিক আছে না। এই টোটাল দূরত্ব কত? y2, আর এখান থেকে দূরত্ব y1, কেন না এতটুক তো y1, এটা আর এটাতে কি সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে এটা একটা আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। তাহলে আমরা যদি এখন একটুক দূরত্ব বের করতে চাই, মানে এই অংশটুকু দূরত্ব আমরা বের করতে চাই, তাহলে এটা হবে কত? বড়টা থেকে ছোটটা, মানে y2 মাইনাস y1। তাহলে আমরা যদি এই দূরত্বটা লিখতে চাই যে এখান থেকে এতটুকু দূরত্ব কত পাবো, সেটা হচ্ছে y2 মাইনাস y1, ক্লিয়ার। তাহলে এটা কিন্তু আমরা এ আর এর দূরত্ব, তাহলে আমরা এ আর ইকুয়াল টু কত পাচ্ছি? যে এ আর ইজ ইকুয়াল টু আমরা y2 মাইনাস y1 পাচ্ছি। তাহলে বসাও যে এ আর ইকুয়াল টু হচ্ছিল y2 মাইনাস কত? y1। এখন বি আরটা বের করি। বি আরটা হচ্ছে যে এখান থেকে টোটাল এই পর্যন্ত দূরত্ব, আমাদের বি আরের দূরত্ব এখানে অতটুক, যে এই এটা আর এটা কি সমান্তরাল, যেহেতু এখান থেকে এটা লম্ব আঁকা হয়েছে, এখান থেকে এটা লম্ব, আবার এটাও কি লম্ব, ক্লিয়ার। তাহলে লম্ব হইলে এই রেখা কি সমান্তরাল, আর এটা আর এটা কি সমান্তরাল, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে এতটুকু দূরত্ব বের করতে পারলে আমরা কিন্তু এই দূরত্বটা সমান এটা লিখতে পারবো। তাহলে এতটুকু দূরত্ব যে আমরা এখন বের করতে চাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, এখান থেকে এতটুকু বাদ দিলে হয়, তার মানে এখান দূরত্ব x2 মাইনাস x1, সেটা আমরা আগে লিখে রাখছি। তার মানে এখান থেকে দূরত্ব কি লেখা যাবে? এই দূরত্বের সমান হবে আমাদের কত? x2 মাইনাস x1। তাহলে আমরা বি আর ইকুয়াল টু কত পাইছি? x2 মাইনাস x1, x2 মাইনাস হচ্ছিল x1। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমাদেরকে যা বোঝানো হচ্ছে যে এই জিনিস আর এই জিনিস কিন্তু একই জিনিস, নাকি না ভিন্ন জিনিস? দেখো একই জিনিস, কোনো পার্থক্য নেই, একই জিনিস, ঠিক আছে না। যে এটা আর এটা কি একই। তাহলে এইটা সমান আবার কি ট্যান থিটা, ঠিক আছে না। এটা সমান কি এটা, আর আমরা সংজ্ঞায় দেখছিলাম ট্যান থিটাটা কি?
ট্যান থিটাতে ছিল এই যে রেখাটা এক্স অক্ষের দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে রেখার ডাল বলা হয়তো। তাহলে এই ট্যান যদি ডাল হয় তার মানে এটাও আমাদের কি ডাল, ঠিক আছে। আর এটা যদি ডাল হয় তার মানে এটাও আমাদের ডাল। আর এটা আমরা এক্সপ্লেন করছিলাম যে এটা কি বোঝাচ্ছে, পরিবর্তনের হার বোঝাচ্ছে, ঠিক আছে। পরিবর্তনের হার বোঝাচ্ছে। কাদের পরিবর্তনের হার বোঝাচ্ছে? দুইটা, তিনটা, চারটা যাই কিছু থাকুক তাদের মাঝখানের যে পার্থক্য কোনো কিছুর একটা সাপেক্ষে পরিবর্তনের হার বোঝাচ্ছে। আমরা এখানে দেখছিলাম এক্স এর সাপেক্ষে কার পরিবর্তন হার বোঝাচ্ছিল, এই অংশটুকুর তাদের উন্নতির পরিবর্তন হার বোঝাচ্ছিল। উন্নতির বোঝাকে যাই কিছুই বোঝাক, মূল কথা হচ্ছে পরিবর্তনের হার বোঝাচ্ছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সরলরেখার ডাল কোনো কিছুর পরিবর্তনের হার বোঝায়। এইটাই হচ্ছে আমাদের মেইন কথা, যে সরলরেখার ডাল কি মিন করে আমাদেরকে। আশা করি বুঝতে পারছো যে সরলরেখার ডাল আমাদেরকে কি মিন করে। সরলরেখার ডাল কি মিন করে? সরলরেখার ডাল মিন করে হচ্ছিল একটা দুইটা বস্তু বা দুইটা বিন্দু বলো বা দুইটা ভিন্ন জিনিস বলো, তুমি দুইটা দেশের পার্থক্য, উন্নতির পার্থক্য তুলনা করো, তুমি দুইটা ডিস্ট্রিক্টের পার্থক্যের তুলনা করো, উন্নতির পার্থক্য তুলনা করো। তার মানে ওই ডিস্ট্রিক্ট কি পরিমাণ উন্নতি হচ্ছে এক বছরে সেটার ডাটাগুলো যদি তোমার কাছে যদি থাকে, অন্য একটা ডিস্ট্রিক্টের কি উন্নতি হচ্ছে সেই ডাটাগুলো থাকে, তাহলে তুমি কি করতে পারবা, এক্স্যাক্টলি দুইটা ডিস্ট্রিক্টের মধ্যে কার উন্নতি বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা আমরা কিন্তু বুঝে যেতে পারবো এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম সরলরেখার ডাল কি মিন করে। সরলরেখার ডাল একটা পরিবর্তনের হার ডিপেন্ড করে। এখন আমরা এই সরলরেখা স্ট্রেট লাইন অধ্যায়ে মূলত আমরা দুইটা বিন্দুর পরিবর্তনের হার দেখি। হ্যাঁ, দুইটা বিন্দু এখান থেকে এই বিন্দুতে যাইতে আমাদের কি পরিমাণ উন্নতি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের হারটা কিন্তু আমরা আমাদের এই সরলরেখায় দেখবো, স্ট্রেট লাইনে দেখবো। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা বুঝে গেছি যে দুইটা বিন্দুতে যে আমাদের সরলরেখার উপরে থাকে, তাহলে এখানে দেখো যে দুইটা বিন্দু আমাকে এই সরলরেখার উপরে দেওয়া ছিল। এটা ছিল আমাদের একটা সরলরেখা, ঠিক আছে না। এই সরলরেখাটার উপর দুইটা বিন্দু দেওয়া ছিল, একটা বিন্দু এটা আর একটা বিন্দু কি এটা, যে বিন্দুগুলোর একটা স্থানাঙ্ক এটা আর একটা স্থানাঙ্ক এটা। তাহলে এই স্থানাঙ্ক দুইটার মাধ্যমে কিন্তু আমি এই সরলরেখার ডালটা কি করতে পারি, বের করতে পারি। কিভাবে? এই সূত্রের সাহায্যে, যেটাকে আমাদের উপরে লবে হবে কি কুটিদ্বয়ের পরিবর্তন আর নিচে হবে ভুজদ্বয়ের পরিবর্তন, ঠিক আছে। তাহলে আমরা সূত্রটা, এটাও আমরা কি ডালের একটা সূত্র। তাহলে এই সূত্রটা কখন ইউজ করব? এই সূত্রটা আমরা ইউজ করব দুজি রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকে, রেখার উপর দুইটি, ঠিক আছে, যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা সরলরেখার ডালের সূত্রকে ইউজ করব, এটা ইউজ করব। আর আমরা এটাকে যেহেতু ডাল বলতেছি, আবার এটাকেও আমরা ডাল বলতেছি, তাই না? এটাকেও আমরা কি বলতেছি, ডাল বলতেছি। তাহলে এইটা কখন সূত্রটা আমরা ইউজ করব? যখন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা যদি তোমাকে দেওয়া থাকে, মানে হচ্ছে এটা এরকম বিষয়টা একটু দেখো যে এ একটা স্ট্রেট লাইন, এ একটা সরলরেখা আছে, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলটা তোমাকে দেওয়া আছে, কি হইতে হবে? অবশ্যই মাস্ট বি এক্স অক্ষের ধনাত্মক দিক হইতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে সেই অ্যাঙ্গেলটা যদি তোমার জানা থাকে, তাহলে আমরা এই ট্যান থিটা এই জায়গায় বসাই আমরা কি করতে পারবো, সরলরেখার ডালের মান নিতে পারবো। তাহলে আমরা এই সূত্রটা কখন ইউজ করব? এটা হচ্ছে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ দেওয়া আছে, কোণের পরিমাণ দেওয়া থাকলে, ঠিক আছে। তার মানে কোণের পরিমাণ যদি আমাকে দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে। তখন আমাদের সূত্র হবে কি, কোণের পরিমাণ দেওয়া থাকে তখন আমাদের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। আমরা আরেকটা সূত্র বের করতে পারি, যে ওইটা আমাদের স্ট্রেট লাইনের সাথে আলোচনা করা হবে, যে আরেকটা সূত্র আমরা কিভাবে আসে। আমরা যদি একটু চিন্তা করি, একটু লিখে রাখো, যেটা ব্যাখ্যাটা আমরা পরবর্তী যখন আমরা স্ট্রেট লাইনের যে ইকুয়েশনগুলো আমরা এক্সপ্লেন করব, সেই ইকুয়েশনগুলো এক্সপ্লেন করার সময় আমরা ওইটা বলবো। আরেকটা সূত্র তোমরা শর্টকাটে ইউজ করতে পারবা, যেরকম হচ্ছে যদি ইকুয়েশনটা এরকম হয়, মনে করো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই সরলরেখার ডাল যদি আমাদের এটাকে ইকুয়েশন আদর্শ আকার বলা হয়, এখান থেকে যদি হয় তাহলে আমাদের ডালটা হবে হলো মানে এই আকারে, ইকুয়াল টু হচ্ছে হলো ডাল ইকুয়াল টু হচ্ছে হলো মাইনাস এক্স এর সহগ, ঠিক আছে, এক্স এর সহগ বাই হচ্ছে হলো ওয়াই এর সহগ। এই সূত্রটাও আমরা ইউজ করব, এটা আমাদের সুবিধা অনুযায়ী, এটা আমাদের একটু শর্ট টেকনিক বলতে পারো, যে আমাদের এ আকারে থাকলে এক্স এর সহগ, তাহলে এই সরলরেখার ডালটা কি হবে, মাইনাস এ বাই এক্স এর সহগ হলো এ, তাহলে মাইনাস এ, ওয়াই এর সহগ কত বি, তার মানে হচ্ছে বি, এ মাইনাস এ বাই বি। এভাবে এই সূত্রটাও আমরা ইউজ করবো এ আকারের সরলরেখাগুলো যে সমীকরণগুলো পাবো সেই সমীকরণের ক্ষেত্রে। তাহলে আলটিমেটলি আমরা ঢালের সূত্র 3টা দেখলাম।
একটা হচ্ছে যে আমাকে যদি একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকে তখন আমাকে সরলরেখার ডালটা কি হবে, আর আরেকটা যদি আমাদের সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে থাকবে সেই অ্যাঙ্গেলটা যদি আমাকে দেওয়া থাকে তাহলেও আমরা সরলরেখার ডালটা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে সরলরেখার ডাল নির্ণয় করার জন্য এই দুইটা সূত্রই আমাদের ইউজ হবে। এখন আসো যে আশা করি বুঝতে পারছো যে সরলরেখার ডালটা কি, আর সরলরেখার ডালটা কিভাবে আমাদের আসে, আর সরলরেখার ডালটা আমাদেরকে কি মিন করে। ঠিক আছে, তারপর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে বলবো, আর যদি বুঝতে পারো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। ঠিক আছে, কারণ তুমি যদি বুঝতে পারো তাহলে আমার সার্থকতা, সহজ কথা যেটা সেটা তোমরাও বুঝো যে এই এত পেশাল এত কিছু এভরিথিং সব কিছুই কি তোমার বোঝার জন্য, যা পেশাল পারতেছি সব কিছুই কি তোমার বোঝার জন্য পারতেছি। এখন যদি তুমি বুঝতেই না পারো তাহলে আমার এই পেশাল পারার কোনো সার্থকতাই নেই। ঠিক আছে না, তাহলে অবশ্যই যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আসো যে এই ডাল রিলেটেড আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমরা সরলরেখার ডালের তিনটা সূত্র আমরা লিখে রাখি। একটা হচ্ছে আমাদের কি, আরেকটা কথা বলতে এখানে তো মেইন কথাটাই বলা হয়নি, সেটা হচ্ছে যে এটা তো আমাদের সরলরেখার সংজ্ঞা। হ্যাঁ, ডালের সংজ্ঞা। সরলরেখার ডালকে কিন্তু এম দ্বারা প্রকাশ করা হয়। সরলরেখার ডালকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরলরেখার ডালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা একটু লিখে রাখার, সরল রেখার ডালকে সচরাচর আমরা এম দ্বারা প্রকাশ করি। সরলরেখাকে এম দ্বারা, স্মল লেটার ছোট হাতের অক্ষর, ঠিক আছে, এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সরলরেখার ডালকে আমরা এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সরলরেখা একটা সূত্র, যেটা যদি আমাকে কোণের পরিমাণ দেওয়া থাকে তখন আমাদের সূত্র হচ্ছে tan থিটা। তাহলে m = যেটা হবে একটা হচ্ছে tan থিটা। ঠিক আছে, আবার যদি আমাকে দুইটা বিন্দু, একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকে তখন আমাকে সরলরেখার ডাল হবে এটা, যে y2 - y1 বাই হচ্ছিল x2 - x1। ঠিক আছে, এখানে একটু মাথায় রাখবা যে সবসময় আপার বিন্দুটাই নেওয়ার, মানে সর্বোচ্চ উপরে যে বিন্দুটা হচ্ছে সেই বিন্দু থেকে আমাদের এই বিন্দুটা বিয়োগ করে, একই কথা। আমাদের এটা থেকে এটা বিয়োগ করে, এটা থেকে এটা বিয়োগ করে, একই কথা। এক্সাম্পল হিসেবে আমি তোমাকে দেখাই যে আমরা যদি কাজটা এইভাবে করি, যে আমরা তো এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা বিয়োগ করা হয়েছে, তাই না? আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এই বিন্দুটা থেকে বুঝ কুটি থেকে কুটি বিয়োগ করা হয়েছে। আমরা যদি এই কাজটা করতাম, যেটা থেকে দুটো বিয়োগ করতাম, তাহলে কি প্রবলেম হইতো? না, প্রবলেম হইতো না। যারা দেখো যে y1 - y2, আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে? y1 - y2 হবে। আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তার মানে কি x1, ঠিক আছে, মাইনাস কত x2, একই কথা। মাইনাস আর মাইনাসে কাটাকাটি, একই কথা, মান কিন্তু আমাদের একই আসবে, কোনো প্রবলেম নাই। কিন্তু y1 যেটাকে নিচ্ছ এটাকে x1 হিসেবে নিতে হবে, আবার এটা যদি x2 হিসেবে বিবেচনা করো তাহলে পেস লাগবে। এখানে আরেকটু কথা থাকে, সেটা হচ্ছে যে আপনি তো উন্নতি দেখাইলেন, হ্যাঁ, তাহলে অবনতি কখন হবে? তাহলে আসো এখন অবনতির বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যে অবনতি হলে কাহিনীটা কি ঘটবে। হ্যাঁ, তাহলে আসো, তাহলে এই চিত্রটাই থাক, আমরা এটা যেহেতু উন্নতি দ্বারাই দেখাইছিলাম, এই চিত্রটাই থাক। তাহলে অবনতি ক্ষেত্রে কি ঘটবে একটু আমরা যদি দেখি, যে এই চিত্রটা আমরা একটু মুছে দিলাম, বেশি ইজি হয়ে গেছে। যারা আমাদের অবনতির ক্ষেত্রে মনে করো এখান থেকে এই হচ্ছে আমাদের প্লেনটা, সমতলে কার্তিক ব্যবস্থা। এই জায়গায় আমাদের একটা বিন্দু ছিল কি, এই x1 বিন্দুটা আমাদের এই জায়গায় ছিল, সেটা হচ্ছে আমাদের x1, আর এখানে ছিল কি সময় একটা বিন্দু, আমরা সময় কিন্তু এঁকে নিচ্ছি x2, ঠিক আছে না? এটাই ছিল। এখান থেকে যদি আমরা এখন অবনতি দেখাই, তার মানে প্রথম দিন সে পড়াশোনা করছিল কোন দিকে, এই পরিমাণ, বুঝতে পারছো? তাহলে লাস্টের দিনকে কমাইতে কমাইতে এই পর্যন্ত সে আসছে। তাহলে এখন যদি আমি দুইটা রেখা যোগ করি তাহলে এই হচ্ছে আমাদের রেখাটা, তার মানে আমাদের স্ট্রেট লাইনটা কি, এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা, ঠিক আছে না? এই হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। তাহলে এই যদি আমাদের স্ট্রেট লাইনটা হয় তাহলে এখান থেকে আমরা এই পরিমাণ যে উন্নতি করছে সেটা হচ্ছে, আমরা যদি এখান থেকে এখন এটার উপর একটা লম্ব আঁকি, মনে করো এই হচ্ছে লম্বটা, কিরম হইলো কিনা না, সোজা হয়েছে না, সোজা করে আঁকি। মনে করো এই হচ্ছে আমাদের আনন্দ বেশি বেঁকা হয়ে গেছে, মনে করো এই হচ্ছে আমাদের লম্বটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখান থেকে এটা ওয়াই করব লম্ব আঁকলাম, এখান থেকে এই পরিমাণ লম্ব আঁকলাম। এখন আমরা যেখানে নিয়েছিলাম যে এই বিন্দুটা কি ছিল, যে এখান থেকে এতটুকু কি ছিল, এখান থেকে এতটুকু ছিল কিন্তু y2, ঠিক আছে না? কারণ এই বিন্দু স্থানাঙ্কটা কি, এখান থেকে কিন্তু x2 আর কি y2, ক্লিয়ার? আর এখানে ছিল এটা x1, y1, বুঝতে পারছো? তাহলে এখান থেকে যদি এতটুকু হয় তাহলে এখান থেকে এতটুকু দূরত্বটা কত, এতটুকু দূরত্বটা হচ্ছিল y2, y1, ঠিক আছে? তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কি হবে, এখান থেকে ডিস্টেন্সটা হবে সেটা, যে এখান থেকে যদি আমরা এই ডিস্টেন্সটা বের করতে চাই যে এতটুকু, সেটা হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় নর্মালি। তার মানে y1 থেকে কি করতে হবে,
y2 বিয়োগ করতে হবে, ঠিক আছে না? কিন্তু এখান থেকে ডিস্টেন্সটা ছিল বড়টা থেকে ছোটটা, মানে হচ্ছিল x2 মাইনাস x1। কথা কি বুঝতে পারছো? তার মানে এই জায়গার চিত্র দেখে আমরা বুঝতেছি যে তার কি হচ্ছে, অবনতি হয়েছে পড়াশোনার, তাই না? আরেকজন বন্ধু নাম দিলাম, সে ধরো জহির নামে আরেকজন আছে, জহির নামে একজন আছে, তার পড়াশোনায় এরকম অবনতি হইল, ঠিক আছে? এখন অবনতি হইতে হইতে সেই জায়গায় পর্যন্ত চলে গেল। এখন দেখো তার পড়াশোনা অবনতি হইলে আমাদের যদি এখন এই সূত্রের সাহায্যে একক সময়ে আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা পার্থক্যটা কি করতে বলছিলাম, যে তার যে পরিমাণ উন্নতি হচ্ছে তাকে ভাগ করতে হবে, মানে কত, y1 মাইনাস y2 কে ভাগ করতে হবে কত দ্বারা, x2 মাইনাস মানে সময়ের সাপেক্ষে x1 দ্বারা। এখন আমাদের তো হইলো না হিসাবটা, তখন এখান থেকে আমরা ইকুয়েশন করে ধরো একটা মাইনাস কমন নেই প্রথম থেকে, তাহলে আসে হচ্ছে y2 মাইনাস কত y1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু আসলে x2 মাইনাস x1, এটা আমাদের আসলো। এখন ঠিক আছে, আমাদের এটার সাথে এটা মিললো। তার মানে দেখো আমাদের ডালের মানটা কি আসলো, এখানে চিহ্নটা আমরা এখানে দিই মাইনাস, ঠিক আছে না? তাহলে তার অবনতি হওয়ার কারণে তার কি হইলো, মাইনাস হইলো, মানে কি হচ্ছে, বোঝাই যাচ্ছে যে তার পড়াশোনা কমতেছে, যেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখতে পারলাম। এখন এই চিত্র আর এই চিত্র যার উন্নতি হচ্ছে তখন মানা পাইছিলাম আমরা কত, পজিটিভ, ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন নেই, এটা তো আমরা দেখাইছিলাম সমান। এই দুইটা জিনিস আমাদের এখন একটু ভালোভাবে একটু লক্ষ্য করো, যে মনে করো এই জিনিসটা আর এই অতটুকুর মাঝখানে একটু ভালো করে লক্ষ্য করো। এটা ছিল আমাদের এই চিত্রের ক্ষেত্রে যখন তার উন্নতি হইতেছিল, আর এটা ছিল তার এই চিত্রের ক্ষেত্রে যখন তার অবনতি হইতেছিল। তাহলে উন্নতি হইতে গেলে তখন আমাদের বিষয়টা কি আসে, যে ডালের মানটা কি আসে, পজিটিভ আসে। আর যখন অবনতি হচ্ছে তখন কি আসতেছে, নেগেটিভ আসতেছে। বাস্তবিক অর্থে যদি আমরা চিন্তা করি, কোনো কিছু উন্নতি হওয়া মানে কি, পজিটিভ দিকে যাওয়া, আর কোনো কিছু অবনতি হওয়া মানে কি, কমে যাওয়া মানে কি, সেটা হচ্ছে নেগেটিভ দিকে যাওয়া, নেগেটিভ দিক। তাহলে এখান থেকে আমরা সেটাও ম্যাথমেটিক্যালি কি দেখলাম, যে ডালের মান যদি আমাদের অবনতি হয় বা রেখা যদি এইভাবে যায়, তখন কি ডালের মানটা কি হচ্ছে, অবনতি হচ্ছে। ডালের মান অবনতি কখন হচ্ছে বুঝবো, যখন ডালের মানটা নেগেটিভ আসতেছে, ঠিক আছে? তাহলে পরিবর্তনের হার কি হচ্ছে, কমতেছে বা হ্রাস পাচ্ছে ডালের মান যদি নেগেটিভ আসে। আর যদি ডালের মান পজিটিভ আসে তাহলে তার পরিবর্তনের হার কি, বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে না? তাহলে এই সিদ্ধান্ত থেকে আমরা দুইটা সিদ্ধান্ত লিখতে পারি, যে একটা জিনিস চিন্তা করো, যে আমরা যদি চিত্রটা আরেকটু আঁকি, আরেকটা চিত্র আঁকি, তাহলে আমি যদি তোমাদেরকে বুঝাই। এই রে, এটা মুছে দিলাম কেন? এখানে আমরা কি পাইছিলাম জানি, চিত্রের জন্য, এটার জন্য পাইছিলাম আমরা y2 মাইনাস y1 বাই হচ্ছিল x2 মাইনাস x1, এটা পাইছিলাম। আর এই চিত্রের জন্য আমরা এটা পাইছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতে পারি যে দুইটা প্ল্যান ছিল, একটা প্ল্যান ছিল রেখাটা এইদিকে যাচ্ছিল, আরেকটা যে ছিল সেখানে রেখাটা কি এদিকে যাচ্ছিল। তাহলে এই জায়গা থেকে আমরা অতটুকু বলতে পারতেছি যে এই ক্ষেত্রে ডালের মানটা কি ছিল, ডালের মান, ঠিক আছে, ডালের মান ছিল যাই আসুক, কিন্তু ডালের মানটা কি ছিল, পজিটিভ ছিল, ঠিক আছে না, পজিটিভ, ঠিক আছে? আর এই ক্ষেত্রে ডালের মান কি ছিল, ডালের মান নেগেটিভ ছিল, ঠিক আছে না? হ্যাঁ, আমরা দেখতেছি রেখাটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছিল তখন ডালের মান নেগেটিভ ছিল, হ্যাঁ, ডালের মান কি পাইছি, নেগেটিভ। যখন রেখাটা আমাদের এদিক থেকে এদিকে যাচ্ছিল তখন ডালের মান কি পাচ্ছি, পজিটিভ পাচ্ছি। তাহলে এদিক থেকে যখন রেখাটা এদিকে যাচ্ছে তখন সে কিন্তু অলওয়েজ এক্সকের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করতেছে, সূক্ষ্ম কোণ উৎপন্ন করতেছে। এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে টিটা, এই টিটাটা কিন্তু কি সূক্ষ্ম কোণ, টিটাটা কি সূক্ষ্ম কোণ, এটা আমরা বলতে পারি সূক্ষ্ম কোণ, ঠিক আছে? আর এখানেও আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে, যে রেখাটা এই যে ডালের মান এটা হচ্ছে থিটা, কারণ এক্সকের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, এটাও আমাদের থিটা। কিন্তু এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা কি স্থূল কোণ। ভালো করে একটু লক্ষ্য করো যে আমাদের ডালের মানটা যখন রেখাটা যখন এদিক থেকে যাচ্ছিল তখন এক্সকের ধনাত্মক দিকে কোণটা সূক্ষ্ম কোণ, দেখে বোঝা যাচ্ছে। আবার এদিক থেকে যখন এদিকে যাচ্ছে তখন রেখাটা ডাল কোণটা কি ছিল, স্থূল কোণ। তাহলে আমরা এতটুকু কনফার্ম হয়ে এতটুকু বলতে পারি যে ডালের মান যদি পজিটিভ হয় তাহলে রেখাটি এক্সকের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে, আর যদি ডালের মান ঋণাত্মক হয় তাহলে রেখাটি এক্সকের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। এই কথা কিন্তু দুইটা আমরা লিখতে পারি। তাহলে লিখে রাখো যে ডালের মান কি হবে, ধনাত্মক হলে ধনাত্মক হলে রেখাটি এক্সকের ধনাত্মক দিকের সাথে কি কোণ তৈরি করে,
সূক্ষ্মকোণ তৈরি করে, ঠিক আছে। আর যদি ডালের মান কি হয়, ঋণাত্মক হয়, তাহলে রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। এই হচ্ছে আমাদের দুইটা কথা। তাহলে আশা করি বুঝতে পারছি এখানটায় যে আমরা ডালের মানের উপরে ডিপেন্ড করতে পারবো যে রেখাটা এক্স্যাক্টলি কোন দিকে যাবে, ঠিক আছে। এখন যদি মনে করো যে রেখাটা যদি আমরা এদিকেও যাইতো, মনে করো এদিকে যেদিকে যাও, এদিক থেকে এদিকে টানবা, এদিক থেকে এদিকে টানবা, এদিক থেকে যেদিকে খুশি এদিকে টানো, যেখান থেকে খুশি এখানে টানো, কিন্তু কথা হচ্ছে কি অলওয়েজ সে কি করবে, তো আমি দেখলাম যে একশো সূক্ষ্মকোণ, এখানেও সূক্ষ্মকোণ, এই রেখাটাও সূক্ষ্মকোণ, এই রেখাটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ তৈরি করবে, ঠিক আছে। তার মানে ডালের মান ধনাত্মক হইলে তো খালি উন্নতির দিকেই যাবে, তাহলে রেখা কি এদিক থেকে এদিকে যাইতে থাকবে, এদিক থেকে এদিকে যাইতে থাকবে, উপরের দিকেই উঠতে থাকবে, ঠিক আছে না। আর রেখাটা তো যে আমাদের এইভাবে আসবে, যদি তুমি এভাবেও টানো তারপরে দেখো স্থূলকোণ তৈরি হচ্ছে, এভাবেও যদি টানো তারপরে স্থূলকোণ তৈরি হচ্ছে, এভাবেও যদি টানো তারপরে স্থূলকোণ তৈরি হচ্ছে, যে দিক দিয়ে খুশি এদিক দিয়ে টানো, তারপরে রেখা যদি আমরা এদিকে টানি তার মানে রেখাটা কি হবে, স্থূলকোণ হবে। তাহলে এই জায়গা থেকে আমরা এতটুকু বুঝতে পারছি যে ডালের মানের উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু একটা রেখা কোন দিক থেকে কোন দিকে যাবে তার দিকটা কিন্তু নির্ণয় করতে পারছি, ঠিক আছে না। এখন আরেকটু কথা থাকে, একটা রেখা পারফেক্টলি কোন দিক থেকে কোন দিকে যাবে সেই রেখার সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝবো, এটার জন্য আমাদের একটা সমীকরণ দেখতে হবে। ওই সমীকরণ দেখার পর আমরা বলতে পারবো। আপাতত দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করতে হয় একটা রেখা কোন দিক থেকে কোন দিকে যাবে, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে ডালের মান, ঠিক আছে, যে ডালের মান ধনাত্মক এবং ঋণাত্মক। আমরা পরবর্তী যে আমরা যখন ইকুয়েশন ক্রিয়েট করব ওই জায়গায় আমরা দেখে নিব যে আরেকটা বস্তু আরেকটা মানে ডাটা কি আছে, যে ডাটার উপরে ডিপেন্ড করলে আমরা এক্স্যাক্টলি পারফেক্টলি আমরা কাজটা করতে পারবো যে একটা রেখা কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে আমরা আপাতত অতিরিক্ত দেখলাম যে উপর থেকে নিচে নামবে নাকি নিচ থেকে উপরে উঠবে, হ্যাঁ, মানে সহজ কথা এদিকে যাবে নাকি এদিকে যাবে। তাহলে আমরা এই দুইটা জিনিস দেখতে পারছি যে সেটা ডালের উপরে ডিপেন্ড করতেছে, ডালের মানটা কি আসবে। এখন আরেকটা কথা চিন্তা করো যে আমরা তো দুইভাবে, একটা রেখা তো থাকতে পারে এইভাবে আমরা দেখছি মাত্র, একটা রেখা কিভাবে আছে এভাবে আছে দেখছি, অথবা এইভাবে আছে দেখছি। এখন রেখা তো আমাদের এভাবেও থাকতে পারে, আবার স্টেট খারাপভাবেও থাকতে পারে। তাহলে দুইভাবে থাকলে কাজটা কি হয় একটু আমরা দেখি, ঠিক আছে। তাহলে দুইভাবে থাকলে কি হয় আমরা একটু দেখি। মনে করো এই হচ্ছে আমাদের প্ল্যানটা, রেখাটা এরকম ভাবে আছে যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, সহজ কথা যেটা রেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল, একদম ভূমি অনুভূমিক বরাবর আছে। এটা তো আমাদের এক্স প্রাইম, আর এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। এ হচ্ছে আমাদের সমান্তরাল। এখন রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডালের মানটা কি হবে। দুইটা কনসেপ্টে আমরা কাজটা করতে পারি। প্রথম যে কনসেপ্টটা সেটা আমি তোমাকে বলি, একটু জিনিস চিন্তা করো যে এখানে আমাদের এই তত্ত্বের হিসাবে আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমরা দুইটা পয়েন্ট নিয়েছিলাম, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, ঠিক আছে না। x1 এবং x2 দুটো পয়েন্ট নিয়েছিলাম। তাহলে যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, রেখা কি এক্স অক্ষের সমান্তরাল অল টাইম, এখান থেকে এক্স অক্ষের যে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব মানে এই রেখার উপর যে বিন্দুগুলো আছে আর এই রেখার যে বিন্দুগুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি থাকবে, সমান থাকবে, এটা আমরা জানি। তাহলে এখান থেকে এই যে বিন্দুর দূরত্ব আবার এখান থেকে এই বিন্দুর দূরত্ব, এই দূরত্ব অলওয়েজ কি সমান। তাহলে এটা যদি আমাদের কি হয় y1 হয়, তাহলে এটাও কিন্তু আমাদের y1ই হবে। তাহলে আমরা এই y1 নিতেছি না, আমরা একটা অন্য একটা কনস্ট্যান্ট ধরেছি, দূরত্বটা ধরে নিচ্ছি, এখানে কত আছে 2 আছে, এখানে কত আছে দূরত্ব 2ই হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মানে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু এখন স্বাভাবিক সেন্সে আমাদের বোঝা যাচ্ছে যে কোনো কিছু কি হয় নাই, পরিবর্তনই হয় নাই। কারণ প্রথম দিনে তার পড়াশোনা যে অবস্থায় ছিল যতটুকু উন্নতি হয়েছিল, দ্বিতীয় অবস্থায় তার লাস্টের দিনে তার কি তাই আছে, তার মানে মাঝখানে তার কোনো উন্নতি হয় না। উন্নতি হয়েছে? উন্নতি হয় নাই। তার মানে আমরা যদি এখন কাজটা করি যে এখান থেকে এটা লম্বা আঁকলে এটা হয়, এখান থেকে এটা লম্বা আঁকলে হয়, তাহলে আমরা কি করবো কুটি দেওয়া। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, এই বিন্দু স্থানাঙ্ক হবে হলো x1, 2, আর এই বিন্দু স্থানাঙ্ক কত x2, কত 2, ঠিক আছে না। এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছিল এটা। এখন যদি আমরা এই সূত্র কাজ করাই তাহলে আমাদের কি আসে দেখো, যে নিচে হবে কুটিদ্বয়ের বুজদ্বয়ের পরিবর্তন। তাহলে বুজদ্বয়ের পরিবর্তন কি, এখান থেকে এটা যা দূরত্ব এখান থেকে এটা দূরত্ব থেকে বিয়োগ, মানে হচ্ছে x2 - x1। আর উপরে কি হবে, উপরে হচ্ছে তাদের কুটিদ্বয়ের পরিবর্তন। তার মানে কুটি কি 2 থেকে বিয়োগ করো, 2 বিয়োগ 2, তার মানে কত থাকে 0/x2 মাইনাস কত x1 ইকুয়াল টু কত 0। তার মানে দেখো আমরা ম্যাথমেটিক্যালি বুঝতে পারতেছি যে ডালের মানটা কি হইতেছে 0 আসতেছে। তার মানে কি তার পরিবর্তনের হার কি আসতেছে 0 আসতেছে। তার মানে তার কোনো পরিবর্তন হয় নাই, যেটা স্বাভাবিক সেন্সে বোঝা যাচ্ছে। তার মানে এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সেই সিদ্ধান্তটা কি, যে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখার
ডালের মান কত 0, এক্স অক্ষের সমান্তর রেখার ডাল কত 0, সেই কথাটা কিন্তু আমরা বলতে পারি, একটু লিখে রাখো যে আমরা বলতে পারি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল 0, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল কি 0, এই কথাটা কিন্তু আমরা এই জায়গা থেকে বলতে পারি, এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল হচ্ছে 0। আরেকটা চিন্তা করো, ঠিক আছে, এই যে দুইটা বিন্দু আমরা এখানে নিলাম, এই যে দুইটা বিন্দু নিছি, এর কুটিটা কিন্তু সেম, ঠিক আছে না, এর কুটিটা কি সেম না, কুটিটা কিন্তু সেম। তাহলে আমরা কিন্তু এই কথাটাও বলতে পারি যে একটা রেখার উপর যে কোনো দুইটা বিন্দুর ভুজ দুজি কি হয়, কুটি দুজি সমান হয়, তাহলে ওই রেখার ডালের মান কি 0, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই কথাটাও লিখো যে এক্স অক্ষের সমান একটি যে কোনো রেখার উপর অবস্থিত যে কোনো দুই বিন্দুর কুটি সমান হলে ডাল, ওই রেখার ডাল কি হবে, ওই রেখার ডাল 0, ঠিক আছে, এই কথাটাও আমরা লিখতে পারি। ক্লিয়ার, বুঝে গেছে? এখন সিদ্ধান্ত তো সব লিখে ফেললাম। আরেকটা কথা হচ্ছে যে আমরা আরেকটা তথ্য জানি, রেখার ডালের মান যদি কত tan θ। এখন দেখো যে tan θ যদি আমরা প্রুফ করতে চাই তাহলেও কিন্তু হবে কিভাবে, যে রেখাটা এক্স অক্ষের কি সমান্তরাল, মানে এক্স অক্ষের সমান্তরাল, সে কোনো দিন এক্স অক্ষকে কি করবে না, ছেদ করবে না। আর সে যদি এক্স অক্ষকে ছেদই না করে তাহলে সে এক্স অক্ষের দিকে সাথে কোনো কোণ তৈরি করবে, অবশ্যই না, সে অবশ্যই কোনো কোণ তৈরি করবে না। যেহেতু সে অবশ্যই কোনো কোণ তৈরি করবে না, তার মানে তার মাঝখানে কোনো কোণের পরিমাণ কি 0 ডিগ্রি, তার tan 0 ডিগ্রি মান কত 0, এভরিথিং, সহজ কথা। তার মানে যেহেতু সে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো কোণ তৈরি করবে না। তাহলে কোণের পরিমাণ কত, এই যে আমরা tan θ যে জানতাম ডালের মান, ঠিক আছে, m = যে tan θ, এখানে থিটার পরিমাণটা কত 0। কিভাবে 0 হইলো, যে সে তো এক্স অক্ষের সমান্তরাল চলতেছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি সে চলতে থাকে তাহলে সে কখনোই এক্স অক্ষকে কি করবে না, ছেদ করবে না। আর যেহেতু সে এক্স অক্ষকে ছেদ করবে না, সে কখনোই কি করবে না, কোণ তৈরি করবে না। কোণের পরিমাণ কি আসবে, 0 আসবে। তাহলে 0 আসলে tan 0 ডিগ্রি কোণ তৈরি করবে, tan 0 ডিগ্রি মান 0, এক্ষেত্রেও আমরা বলতে পারি ডালের মান 0, ঠিক আছে। তাহলে আমাদেরকে মেন দুইটা কথা, সেই কথা দুইটা হচ্ছিল একটা এই যে এটা, যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল 0, ঠিক আছে। যদি আমাকে বলে এক্স অক্ষের সমান্তরাল রেখার ডাল কত, তাহলে সরাসরি বলবো 0। আর যদি বলে তোমাকে দুইটা বিন্দু দিয়ে বলে যে দুইটা বিন্দুর কুটি তোমাকে কি আছে একই, তাহলে ওই রেখার ডাল কত, তাহলে তুমি বলে দিবা ওই রেখার ডাল হচ্ছে 0। একদম সহজ, একদম সিম্পল, পানির মতো সহজ, ঠিক আছে, একদম পানির মতো সহজ। ওকে, তাহলে আমাদের গেল যে সরলরেখা সমান্তরাল যদি থাকে, ঠিক আছে। অথবা এখন আমরা আরেকটা চিত্র নিয়ে চিন্তা করি যে দুজি সে, ও আরেকটা কথা তুমি এখান থেকে বলতে পারো, যে এখান থেকে তুমি আরেকটা কথা বলতে পারো, সেটা কি, যে একটি সরলরেখা যদি অক্ষের উপর লম্ব হয়, এই কথাটা তুমি বলতে পারো। কোনো সরলরেখা অক্ষের উপর লম্ব হলে ঠিক আছে, এই কথাটা তোমরা লিখে নাও যে কোনো সরলরেখা যদি অক্ষের উপর লম্ব হয়, কারণ এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই এটা কি অক্ষের উপরে লম্ব হইছে। তাহলে অক্ষের উপর লম্ব রেখার ডাল কত থাকে, অক্ষের উপরে লম্ব রেখার ডাল হচ্ছে 0, এই কথাটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। তাহলে আসো আমরা এখন আরেকটা চিত্র নিয়ে কাজ করি, আরেকটা পার্থক্য আমরা দেখি। এখন যদি আমরা দেখি যে মনে করো এ হচ্ছে আমাদের প্লেনটা, মানে সমতলটা, এখন রেখাটা করলো কি, এটা হচ্ছে আমাদের ধরো ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। রেখাটা আমাদের এক্স অক্ষের উপর লম্ব আছে, কার উপরে লম্ব, এ হলো আমাদের রেখাটা আমাদের এক্স অক্ষের উপরে লম্ব আছে। তাহলে এক্স অক্ষের উপর লম্ব রেখার ডাল কি হবে সেটা আমরা একটু দেখি। তাহলে একটা জিনিস চিন্তা করো যে এক্স অক্ষের উপর লম্ব রেখার ডাল, মানে রেখাটা যদি আমাকে এভাবে স্ট্রেট লাইন বরাবর চলে, তাহলে এটা বোঝার জন্য দেখো আমাকে দুইটা পয়েন্ট নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দুইটা পয়েন্ট নিয়ে এখানে কাজ করাটা পসিবল হচ্ছে না। আমরা অক্ষের রেখাটার উপর দুইটা পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে একটু বেটার হবে। তাহলে অক্ষের উপর দুইটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট। আমাদের বোঝার সুবিধার্থে আমি পরে তোমাদেরকে বিপরীতটা দেখাচ্ছি। তাহলে এই পয়েন্টটার এখান থেকে যে দূরত্ব, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি কত, ধরো একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট 2 আমি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে, 2 হবে। তাহলে এই বিন্দুর ভুজ যে 2 সেটা আমি কনফার্ম। আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত হবে সেটা আমি ধরে নিচ্ছি y1। কথা বুঝতে পারছো, এখান থেকে উত্তরিকের দূরত্ব কত, y1 ধরে নিচ্ছি। তাহলে বিন্দুর কুটি কত হবে, y1। আবার যেহেতু এখান থেকে যেহেতু 2, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত, 2 হবে।
কারণ যেহেতু এটা কি অয়কের সমান্তরাল বা এক্স অক্ষের উপরে লম্ব, এক্স অক্ষের উপরে লম্ব হলেও অয়কের সমান্তরাল হবে, আর এক্স এর সমান্তরাল থাকলে তো সমান্তরালই আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এই বিন্দুর কুটি বুঝ কত 2 আর কুটি কত y2। এখান থেকে আমি এই দূরত্বটা কি ধরে নিচ্ছি y2 ধরে নিচ্ছি, ঠিক আছে না? তাহলে আমি একটা সরলরেখা জানি, যে সরলরেখার উপর দুইটা বিন্দু আমি জানি, এই সরলরেখার উপর দুইটা বিন্দু, একটা বিন্দু কি এই বিন্দু আর একটা বিন্দু হচ্ছে এই বিন্দু, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এখন ডালটা কি হবে? এই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করো যে আমরা এখন যদি কুটিদ্বয়ের পরিবর্তন বা বুজদ্বয়ের পরিবর্তন এই সূত্রের সাহায্যে কাজ করতে চাই, ঠিক আছে? আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি আসে? এই সূত্রটা প্রয়োগ করলে কুটিদ্বয়ের পরিবর্তন, কুটি কত বড়টা থেকে উপরেটা থেকে নিচেরটা y1, আর নিচেরটা থেকে উপরেটা করলে কোনো প্রবলেম নাই। আবার 2 - 2 তার মানে কত y2 - y1 বাই কত 0। তার মানে এই যে নিচে উপরে সামথিং নিচে 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, মানে ডালের মানটা কি করা যায় না, নির্ণয় করা যায় না, ঠিক আছে? তাহলে ডালের মান কি হবে না, নির্ণয় করা যায় না, মনে থাকবে। ওকে, তাহলে অসংজ্ঞায়িত আমরা ইনফিনিটি দিয়ে প্রকাশ করলাম, যা নির্ণয় করা যায় না, অনির্ণয়। আর একটা কথা হচ্ছে তাহলে এই সিদ্ধান্তে আমরা এটা পাইলাম। এখন দেখো কেন নির্ণয় করা যায় না আমি তোমাকে একটু ক্লিয়ার করি। আমাদের এটা ছিল আমাদের ওয়াই আর এটা ছিল ওয়াই প্রাইম, এটা ছিল আমাদের এক্স, এক্স প্রাইম, আমাদের রেখাটা ছিল এই জায়গায়। এখন এই পয়েন্টে x1 পয়েন্টে একবার এই জায়গায় আসতেছে একবার এই জায়গায় আসতেছে, সেটা কি বাস্তবিক পসিবল? কোনো কিছুর একটা পরিবর্তন বা উন্নতি তুমি যাই করো, একদিন একই সময়ে একই জিনিসের উপরে একই দিনে তুমি অ্যাকশনের জন্য এতটুকু আসতে পারবা, অতটুকু যাইতে পারবা, যাইতে পারবা। হয় তুমি এতটুকু যাইতে পারবা উন্নতি, তুমি হয় 2 ঘন্টা করতে পারবা, না হয় তুমি 3 ঘন্টা পারবা। তুমি একই সময় আবার এই একই টাইমটা একই, মুহূর্ত একই, সেই সময় তো দুইটা ডাটা পাওয়া তো পসিবল না, পসিবল না। এই কারণে পসিবল না বিদায় আমাদের এটা ডালটা কি করা যায় না, নির্ণয় করা যায় না। কথা কি বুঝতে পারছো? যে আমাদের কোনো একটা রেখা চললে হয় এভাবে চলবে, যে আমাদের পরিবর্তনটা হয় কি হবে, হয় এদিকে হয়, না হয় কি হবে এদিকে হবে, কোনো একটা কিছু তো হবে। তাহলে এক্স এর এই পয়েন্টের জন্য হয়তো আমরা এটা পাবো, না হয় এক্স এর এই পয়েন্টের জন্য আমরা কি পাবো, এটা পাবো, দুইটা পাবো, যে কোনো একটা পাবো, দুইটা তো আর একসাথে পাবো না। তাহলে আমাদের দুইটার জন্য তার কোনো কিছু কি ডাটা কালেক্ট করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, এখানে ডালের মানটাও কি নয়, সম্ভব নয়, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে আমরা যদি অন্যভাবেও দেখি, সেটা যদি বলি যে tan থিটা, তাহলে থিটার মানটা কত? যেহেতু এখানে লম্বা কয়েছে তাহলে এটা কত 90 না, 90, তাহলে tan 90 মানও কত ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। কথা কি বুঝতে পারছো? তাহলে এভাবেও আমরা বলতে পারি। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি, তোমরা একটু খাতায় লিখে রাখো। সিদ্ধান্ত হচ্ছে যে এখান থেকে দেখো যে অনুরূপভাবে ওইটাভাবে যেমনি বলছিলাম যে একই রেখার উপর দুইটা বিন্দুর, যে কোনো দুইটা বিন্দুর, আমি বলতেছি তোমরা লিখো, একই রেখার উপর যে কোনো দুই বিন্দুর ভুজ দুজি সমান হয়। ওইখানে কি ছিল, কুটি দুজি সমান হয়। দুই বিন্দুর যে কোনো দুই বিন্দুর কুটি দুজি সমান হয়। এই কুটির জায়গায় এখন কি হবে, খালি ভুজ দুজি সমান হয়, ভুজ, ঠিক আছে? ভুজ সমান হয়, তখন এই রেখার ডালের মান কি নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না, ঠিক আছে? তাহলে ভুজ সমান হলে নির্ণয় করা যাবে না, যে কোনো দুই বিন্দুর, একই রেখার উপর যে কোনো দুই বিন্দুর ভুজ সমান হলে রেখার ডাল কি করা যাবে, নির্ণয় করা যাবে না। আর যদি আমাদের এক্স অক্ষের উপর লম্ব রেখার ডালের মান কি করা যায় না, নির্ণয় করা যায় না। ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ডালও কি করা যায় না, নির্ণয় করা যায় না। এই তিনটা কথা আমরা জানলাম। তার মানে আমাদের একটা রেখা কিভাবে থাকতে পারে, সবগুলোর আকৃতি দেখলাম, যে রেখাটা যদি এইভাবে থাকে তাহলে ডালের মানটা পজিটিভ, আর যদি রেখা এইভাবে থাকে তাহলে ডালের মান নেগেটিভ। দুজি রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে ডালের মান 0, দুজি রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ডালের মান কি নির্ণয় করা যায় না, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি ডালের উপরে ডিপেন্ড করে আমরা কীভাবে আমরা রেখাগুলা ডালের মান দেখলে রেখাগুলা কীভাবে আঁকবো সেটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে কোন রেখার ডালের মান কীরকম হয় সেটা হচ্ছে একটা কথা, যেটা হচ্ছে বিন্দু দিয়ে আমরা কীভাবে বুঝলাম, ঠিক আছে? তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি, পরিশেষে আমরা এতটুকুই বলতে পারি যে একটা রেখার উপর দুইটা বিন্দু জানা থাকলে আমরা ডালের মান নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে, ঠিক আছে? আমি পুরো ক্লাসটাকে আবার একটু অল্প সময় রিভিউ করতেছি। আমরা যদি একটা রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে ডালের মান নির্ণয় করবো এইভাবে। আর প্রথম কথা যেটা ছিল যে ডালটা কি মিন করে, ডালটা হচ্ছে যে কোনো দুইটা বস্তু বা তিনটা বস্তু বা একাধিক বস্তু, সহজ কথা যেটা একাধিক বস্তুর মাঝখানে পরিবর্তনের হারের প্রকাশ করে, কার কিরকম পরিবর্তন হচ্ছে সেই তুলনাটা প্রকাশ করা হচ্ছিল ডাল দ্বারা, যেটাকে আমরা এক কথায় বলতে পারি ডাল দ্বারা পরিবর্তনের হার প্রকাশ করা হয়। তাহলে ডাল পরিবর্তনের হারটা কেমনে নির্ণয় করব, হয় যদি একটা রেখার উপর দুইটা বিন্দু জানা থাকে তাহলে এই সূত্রের সাহায্যে,
অথবা রেখাটা এক্সকে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এই সূত্রের সাহায্যে, অথবা যদি রেখাটা আমাকে এ আকৃতি দেওয়া থাকে, মানে রেখার ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকলো, তখন আমাদের -x এর সহগ বাই y এর সহগ, এটা হচ্ছে ডাল নির্ণয় করার আরেকটা পদ্ধতি। এরপরে ডালের রেখা কি আকৃতিতে থাকলে আমরা ডালটা কিভাবে কি হবে সেটা কিভাবে বুঝবো। রেখাটা যদি আমাদের x অক্ষের উপরে লম্ব হয় তখন আমাকে ডালের মান কি করা যায় না, নির্ণয় করা যায় না। x অক্ষের উপরে y অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে রেখাটা ডাল নির্ণয় করা যায় না। রেখাটা যদি আমাদের y অক্ষের উপরে লম্ব হয় তখন ডালের মান হয় 0। রেখাটা যদি আমাদের x অক্ষের সমান্তরাল হয় তাহলে ডালের মান হয় কি 0। আর একটা রেখার উপর কিছুই দেওয়া নাই, বলা নাই, তত্ত্বকালে একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর আমাকে দুইটা বিন্দু দেওয়া আছে। তখন যদি আমাকে বলে যে এই দুইটা বিন্দুর, মনে করো একটা রেখা, আর কিচ্ছু দেওয়া নাই তোমাকে, মনে করো এই একটা রেখা তোমাকে দেওয়া আছে, এই রেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1 y1 বিন্দু, এর মান আসবে এগুলা, আর একটা হচ্ছে x1 y2 বিন্দু। তখন আমরা দেখে বুঝে পারবো যে এই বিন্দু দুইটার ভুজ কি সমান। তাহলে দুই বিন্দু দুইটা ভুজ যদি সমান হয় রেখাটা কার সমান্তরাল হবে, y-কে সমান্তরাল হবে। তাহলে আমাদের রেখাটা ডালটা কি করা যাবে না, নির্ণয় করা যাবে না। অপর একটা রেখা তোমাকে দেওয়া থাকলো, ওই রেখার উপর দুইটা বিন্দু দেওয়া থাকলো, একটা হচ্ছে x1 y1, ঠিক আছে, একটা বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে x2 y1। তার মানে এই রেখার উপর দুইটা বিন্দু তোমাকে দেওয়া আছে, যে দুইটা বিন্দুর কুটি কি সমান। তাহলে দুইটা রেখার কুটি, দুইটা বিন্দুর একটা রেখার উপর অবস্থিত দুইটা রেখার কুটি যদি সমান হয় তাহলে ওই রেখার ডালের মান কি করা যাবে না। তাহলে এই ছিল আমাদের ডাল রিলেটেড এভরিথিং কথা। এখন তোমরা একটু চিন্তা করে দেখো যে আমাদের এই পৃথিবীতে যত টাইপের সরলরেখাই আমাকে দেওয়া হোক না কেন, ওই সরলরেখার ডাল কি হবে এবং ওই সরলরেখার দিক কি হবে সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে কিনা। কারণ আমরা দেখছি যে ডালের মান যদি পজিটিভ হয় রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করবে, ডালের মান যদি নেগেটিভ হয় তাহলে x অক্ষের ধনাত্মকের সাথে স্থূলকোণ তৈরি করবে। তাহলে কিন্তু এখন আমরা সুন্দরভাবে একটা রেখার দিক নির্ণয় করতে পারবো আরেকটা তত্ত্ব হইলেই। সেটা কি, সেটা আমাদের একটা সূত্র আমরা ক্রিয়েট করব, সরলরেখার সমীকরণ, সেই সরলরেখার সমীকরণ দিয়ে আমরা কাজটা করব। তাহলে এক্স্যাক্টলি এই দুইটা তত্ত্ব কালেক্ট থাকলে আমরা এক্স্যাক্টলি একটা রেখার দিক নির্ণয় করতে পারবো। আর সরলরেখায় যে চিত্র আঁকতে পারবে না, মানে সমীকরণ দেখার পর যে রেখা টানতে পারবে না পারফেক্টলি দিক ঠিক রেখে, তার সরলরেখা শেখা কোনোদিন হয় নাই, সে সরলরেখা কোনোদিন শিখতে পারবে না। সহজ কথা, যেটা শুনতে খারাপ লাগলো বাস্তবে এটা সত্য, এটা ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ডাল রিলেটেড এভরিথিং, সব কিছু। আশা করি এর বাহিরে শেখার তো কোনো শেষ নাই, শেখার কোনো বয়সও নাই, ঠিক আছে। তারপরেও আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ডাল নিয়ে যত টাইপের পেশাল আসবে আশা করি এর ভিতরেই থাকবে ইনশাল্লাহ, এর বাহিরে কিছু থাকবে না। এখন সম্পূর্ণ ক্লাসটা যে তোমরা বুঝতে পারছো বা সুন্দরভাবে তোমাদের মানে ক্লিয়ার হয়েছে ডালটা কি, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ পূর্বেই বলেছি এটাই আমার সার্থকতা, তোমরা যদি বুঝতে পারো তাহলেই আমার সার্থকতা। ওকে, তাহলে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।